আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রায় সকল চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে এবং যে টপিকটি অনেকের কাছে খুবই কঠিন। বিশেষ করে অনেকে ভয়ে এই টপিকটি পড়তেই চায় না, মানে এত কঠিন মনে করে যে এই টপিকটি অনেকে পড়তে চায় না। যদিও এই টপিকটি সেই নবম দশম শ্রেণীর থেকে শুরু হয়েছে, এটি আপনার উচ্চ মাধ্যমিকে ছিল। এই টপিকটি আপনার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ছিল এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনি বারংবার এই প্রকৃতি এবং প্রত্যয় এই টপিকটির নাম শুনেছেন এবং প্রায় সকল পরীক্ষাতেই এই প্রকৃতি এবং প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন আসে। তবুও আসলে এই টপিকে কিন্তু একটা ব্যাপক ভীতি কাজ করে। এর ফলে এখান থেকে আপনারা যে প্রশ্নটি আসে সেটি স্কিপ করেন এবং সেটি মিস করে ফেলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সোহাগ হোসেন কথা দিচ্ছি, যদি আপনারা আমার সাথে এখন বাজে 9টা 10, ঠিক আর 1 ঘন্টা সময়, এখন থেকে জাস্ট 1 ঘন্টা এরকম সময়, অর্থাৎ 10টা 20 মিনিটের ভিতরে প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আপনার দীর্ঘদিনে যে কনফিউশন ছিল, দীর্ঘদিনের যে ভীতি ছিল, সেটি দূর হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে জাস্ট 1 ঘন্টা সময় ব্যয় করবেন। এই 1 ঘন্টা সময় এই টপিকের যে দুর্বলতা এবং ম্যাথমেটিক্যালি এত সুন্দরভাবে যে প্রকৃতি এবং প্রত্যয় শেখা যায়, আপনার এটা ভালো কনফিডেন্স বুস্ট করবে। মনে রাখবেন, গ্রামারের যে প্রশ্নটা প্রকৃতি এবং প্রত্যয় থেকে আসে, এই মার্কসটা যে পায় সে কিন্তু অন্যদের থেকে এগিয়ে যায়। চাকরি পরীক্ষা কিন্তু একাডেমিক পরীক্ষার মতো নয়। এখানে কঠিন প্রশ্নগুলো যারা পারে তারা কিন্তু অন্যদের থেকে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে এবং তারাই কিন্তু চাকরিটা পায়। সহজ যে প্রশ্নগুলো, এটি অলমোস্ট প্রায় সবাই পারে। এইগুলোতে আপনার চাকরি হওয়া না হওয়া ডিপেন্ড করে না। চাকরি হওয়া এবং না হওয়া ডিপেন্ড করে সমাসের প্রশ্নটা আপনি পারলেন কিনা, প্রকৃতি এবং প্রত্যয়ের প্রশ্নটি আপনি পারলেন কিনা। এই টাইপের জটিল টপিকের প্রশ্নগুলো আপনি যখন ইজিলি সলভ করতে পারবেন, তখনই আপনি ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবেন, কারণ বাকিরা পারবেন এবং তখনই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নাসরিন সুলতানা শাকির আপু বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। তরিকুল সরকার, ওয়ালাইকুম আসসালাম। মুস্তারি জোহরা জুই আপু, ওয়ালাইকুম আসসালাম। সো সকলেই একটু কাইন্ডলি একটা বিষয় এনশিওর করুন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা। পাশাপাশি আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আমাদের বিশ্বের চ্যাম্পিয়নের যে ফলোয়ার্স, তারা আসলে কোন কোন জেলার, সেই বিষয়টি জানতে আমার অনেক বেশি আগ্রহ কাজ করে। সো আপনারা অবশ্যই এবং অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন সেটি জানাবেন। আমি বেশি সময় নেব না। সাফিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। রফিকুল বাড়ি, ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা 200 জন হয়ে গেলে লাইভটি কন্টিনিউ করব। সো আপনারা যত বেশি শেয়ার করবেন এবং আমাদেরকে এক্সপেক্টেড গোলে পৌঁছাতে হিট করবেন, হেল্প করবেন, তত বেশি কিন্তু আসলে আমরা দ্রুত এই লাইভটি শুরু করে দেব। আরেকটি বিষয় একটু না বললেই নয়, আমরা এই টোটাল টপিকটা নোট করে দেব। বিসিএস চ্যাম্পিয়নের ক্লাসের অন্যতম বৈশিষ্ট্য, আমরা যা পড়াই তা লিখে দিই এবং গুছিয়ে নোট করে দিই। কারণ আজকে আমি যতটুকু পড়াবো, এটুকু যদি আপনি নোট করে রাখতে পারেন, তাহলে সুন্দরভাবে পরীক্ষার আগে রিভাইজ করতে পারবেন। বারবার এই টপিকটা রিভাইজ করা বলে নোট খাতা থেকে আপনার এটি ব্রেনে চিরকাল মনে থাকবে, এরকম একটা জায়গা তৈরি হবে। এই জন্য এক এক সময় এক এক বই থেকে না পড়ে একটি কার্যকর শিক্ষকের কাছে পড়ে তার পড়াশোনাটা নোট করে ফেলবেন। এভাবেই কিন্তু এক পড়া বারংবার পড়ার মাধ্যমেই পড়াটা মনে থাকে। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি, কিয়া, পপি, ফরিদপুর, নির্জন, কক্সবাজার, নাসরিন সুলতানা শাকির, নোয়াখালী, মাহফুজা আক্তার, রাজশাহী। সো অনেক জায়গাকার আপনি স্টুডেন্ট পেয়ে গেছে। আশা করি আমরা মোটামুটি যে টার্গেট করেছিলাম আমাদের লাইভটিতে, কাছাকাছি স্টুডেন্ট চলে আসছে। সো আপনারা আর কয়েকজন শেয়ার করে দিলে হয়তো আমাদের যে টপিক, সেই টপিকে আমরা চলে যেতে পারবো। এখন জাস্ট আপনারা একটি কথা আমাকে বলুন
যে আমরা লেকচারটি কন্টিনিউ করবো কিনা, যেহেতু আপনাদের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমি বেশি নষ্ট করব না। এবং এই টপিকটি পরীক্ষাতে পারার জন্য যেভাবে লিখলে, যেভাবে বললে ভালো হয়, আমরা তাত্ত্বিক কথা বাদ দিয়ে ঠিক সেইভাবে আলোচনা করব, যেন আপনারা খুব ইজিলি ধরতে পারেন। ওকে, হ্যাঁ মেঘবালিকা, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। সো আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে। আমাদের এখন কিন্তু ভিউয়ার্স 200 জন চলে এসেছে। সো আমরা কিন্তু লাইভটি শুরু করে দিতে যাচ্ছি। ওকে, 205 চলে এসেছে, গুড। তাহলে শুরুতেই যে কোনো একটা টপিক পড়ার আগে প্রথম যে কন্ডিশন, সেটি হচ্ছে আপনার ওই টপিকের নামটা জানা, প্রকৃতি এবং প্রত্যয় এই জিনিসের কাজটা জানা। সো এখানে আমরা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব, প্রকৃতি বলতে কি বোঝায়। চলুন আমার সাথে একটা টপিকের নাম বা সংজ্ঞাটি লিখে নিন। আমরা খুব সহজ সংজ্ঞা দেব, যে সংজ্ঞা আপনার কাছে সংজ্ঞায় মনে হবে না। প্রকৃতি, প্রকৃতি বলতে কি বোঝায়, তার আগে আমি জাস্ট 1 মিনিটে বলতেছি। প্রকৃতি এবং প্রত্যয়, এটি অনেক সময় মনে হয় যে এইগুলো হুদাই প্যারা দেয়, এইগুলো না থাকলে কি অসুবিধা হতো, এইগুলো পড়ে কি লাভ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, মনে রাখবেন প্রকৃতি এবং প্রত্যয়ের মুখ্য উদ্দেশ্য নতুন শব্দ তৈরি করা। প্রকৃতি এবং প্রত্যয় এমন একটা মেশিন, যার ভিতরে আপনি যদি কিছু ইনপুট দেন, আউটপুট হিসেবে একটা দারুণ শব্দ তৈরি হয়। সন্ধি যেমন নতুন শব্দ তৈরি করে, উপসর্গ অনুসর্গ যেমন নতুন শব্দ তৈরি করে, সমাসী যেমন নতুন শব্দ তৈরি করে, এরকম নতুন শব্দ তৈরি করার একটা মেশিনের নাম, একটা মেকানিজমের নাম, একটা চ্যাপ্টারের নাম প্রকৃতি ও প্রত্যয়। নাম শুনে বুঝতে পারতেছেন এই জায়গায় দুটি অংশ থাকবে, একটি থাকবে প্রকৃতি, আরেকটি হবে প্রত্যয়। এই দুটি যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করবে। তাহলে প্রকৃতি এবং প্রত্যয়, সেখানে আমাদের মেইন এবং ফার্স্ট এবং ফরমোস্ট যে উদ্দেশ্য, সেটি হচ্ছে কি বলুন, নতুন শব্দ তৈরি করা। কে কি নতুন শব্দ তৈরি করবে? প্রকৃতি এবং প্রত্যয় যুক্ত হয়ে। তাহলে চলুন প্রকৃতির যে বিষয়টা আমরা বলছিলাম, প্রকৃতি কি, খুব সহজে মনে রাখবেন, যার সাথে যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে, যার সাথে, আমার সাথে আপনি নোট করে নেবেন, যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ, নতুন শব্দ, নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, তাকে তাকে প্রকৃতি বলে, তাকে প্রকৃতি বলে। ওকে, তার মানে প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যার সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। তাহলে মনে করেন আমার এই হাত, এই হাতের সাথে ঘড়িটা যেমন যুক্ত আছে। সো বিষয়টা এমনই যে প্রকৃতি কি, যার সাথে প্রত্যয় যুক্ত হয়, যার সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে প্রকৃতি বলে। এখন তাহলে আমরা যদি এই সংজ্ঞাটা বোঝাই, যে তাহলে স্যার প্রত্যয় কি, প্রকৃতি তো বুঝলাম, যার সাথে প্রত্যয় যুক্ত হয়, তাহলে প্রত্যয় জিনিসটা কি? তাহলে প্রত্যয়ের সঙ্গে আমরা আরো সহজভাবে শিখবো, যে প্রকৃতির সাথে যা যুক্ত হয়, প্রকৃতির সাথে, প্রকৃতির সাথে সাথে যা যুক্ত হয়, যা যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, তৈরি করে, তাকে প্রত্যয় বলে। আমরা আরো ডিটেলস শিখাবো, জাস্ট আমরা গতানুগতিক সংজ্ঞাটা শিখে নিলাম, তাকে প্রত্যয় বলে। তার মানে আমরা সব থেকে ইজিয়েস্ট যে সংজ্ঞা সেটা শিখাইলাম, যে প্রকৃতির সাথে যা যুক্ত এটা প্রত্যয়, প্রকৃতির সাথে যা যুক্ত থাকে প্রত্যয়, আর প্রকৃতি কি, যার সাথে প্রত্যয় যুক্ত হয়। এইটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা এই প্রকৃতি এবং প্রত্যয়ের আরেকটু সাইন শেখাবো, যে সাইনটি যদি আপনি শেখেন তাহলে আপনারা অনেক ভালোভাবে মনে রাখতে পারবেন। শুধু এই সংজ্ঞাটুকু ক্লিয়ার কিনা একটু জানান। এখন প্রকৃতি কারা, এখানে একটা জিনিস লিখবেন, যে প্রকৃতি হচ্ছে সাধারণত বিভিন্ন ধাতু, ধাতু অর্থাৎ আমরা যদি ক্রিয়ার যে মূল, সেই মূলকে ধাতু বলে,
দ্বিতীয়ত প্রাতিপদিক, প্রাতিপদিক অর্থাৎ বিভক্তিহীন যে নাম শব্দ তাকে কি বলা হয়? প্রাতিপদিক। আর সব থেকে বড় যে বিষয় মনে রাখবেন, এই প্রকৃতি এটি কিছুটা মিনিংফুল, এটি কিছুটা কিছুটা মিনিংফুল অর্থাৎ এটির কিছুটা মিনিং আছে। শুধু প্রকৃতি যদি আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করি তাহলে দেখবেন যে কিছুটা মিনিং আছে, অর্থাৎ এটি দ্বারা ছোটখাটো হলেও একটি আইডিয়া জেনারেট হয়, ছোটখাটো একটা বিষয় হলো জানালে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে প্রকৃতি কি? দেখুন, যার সেটা প্রত্যয় যুক্ত নতুন শব্দ তৈরি করে তাকে প্রকৃতি বলে। প্রকৃতি নরমালি কোনো একটি ধাতু, প্রকৃতি নরমালি কোনো একটি প্রাতিপদিক অর্থাৎ বিভক্তি নাম শব্দ। এবং প্রকৃতি যদি আপনার এখানে দুটি অংশ আছে, আমি একটু একটি এক্সাম্পল দিই। আমি এখানে লিখলাম যে মনু যোগ ইষ্ণ, এর ফলে কি হবে? এর ফলে একটি নতুন শব্দ তৈরি হয় যার নাম হচ্ছে মানব। আপনি বিশ্বাস করতে পারবেন না, মানব শব্দটা প্রকৃতি এবং প্রত্যয় এই ব্যাকরণ সৃষ্টির আগে এই শব্দটা ব্যাকরণ ছিলই না। এই শব্দটি সম্পূর্ণ এই নতুন ভাবে মন এবং ইষ্ণ এই দুটি জিনিসের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে। তাহলে এখন আমি কমন সেন্স থেকে প্রশ্ন করি, যেখানে মনো এবং ইষ্ণ একটি প্রকৃতি আর একটা প্রত্যয়, তাহলে আমাকে বলুন তো এই দুটি অংশের ভিতরে কোনটি প্রকৃতি কোনটি প্রত্যয়? তাহলে আমরা শুরুতে যে বিষয়টি বলেছি যে প্রকৃতি যার সাথে প্রত্যয় যুক্ত হয়, এই দেখুন প্লাস মানে কিছু একটা যুক্ত হলো, তাহলে এটা একটা প্রত্যয়। প্রত্যয় কার সাথে যুক্ত হলো? এই মনুর সাথে যুক্ত হলো, তাহলে মনু কিন্তু একটা প্রকৃতি। আরেকটি কথা বলেছিলাম, এই যে প্রকৃতি যেটি আছে সেটি হতে পারে ধাতু যদি সেটা ক্রিয়ার মূল হয়, হতে পারে প্রাতিপদিক যদি সেটা নাম শব্দের মূল হয়, এবং এই দুটির ভিতরে যার একটি মিনিং আছে, কিছুটা মিনিং আছে, সেটি কিন্তু প্রকৃতি। যেমন যাদের পাশে বরিশাল, এখানে কি বরিশালে কেউ আছেন? সামিয়া রহমান খুলনা থেকে, আমি অনেকেই রাজবাড়ী ডিস্ট্রিক্ট, গাজীপুর সদর, টাঙ্গাইল, শাহজাদপুর। সো বরিশালের কেউ আছে কিনা? বরিশালের মানুষ কিন্তু মানে মানুষদেরকে মজা করে, ও মনু কই যাস মনু রে, এরকম। ঢাকাতে এসে দেখতাম যে মনু মনু করতো, পরে শুনলাম যে মনু মানে মানুষ আর কি। তো এই যে মনু এই শব্দটি কিন্তু বরিশালে অত্যন্ত কমন এবং হিউজ ব্যবহার করা হয়। তাহলে এই মনু এবং ইষ্ণ এই দুটার ভিতরে নিশ্চয় মনু নামে যে শব্দটি আছে সেটি কিছুটা মিনিংফুল, তাহলে এটা হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতির পরে সাথে যা যুক্ত হয়, প্লাস আকারে যা যুক্ত হয় সেটি প্রত্যয়। আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার। আয়েশা সিদ্দিকা আপু বরিশালের, তো আপনার কি মানুষ কি বলে? মনু বলেন না, ও মনু কই যাস, এরকম। তাহলে এই যে মনু এটি আপনাদের কাছে কমন। এই দুটি অংশের ভিতরে যেটি মিনিংফুল সেটি প্রকৃতি। প্রকৃতি নর্মাল ধাতু বা প্রাতিপদিক, এর সাথে যে সমস্ত উদ্ভট অংশগুলো যুক্ত হয়, মিনিংলেস যে অংশটা যুক্ত হয় সেটি হচ্ছে প্রত্যয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা কাইন্ডলি কমেন্ট করে জানান। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। লিটল বিট অসুস্থ, তো তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লাসটি কন্টিনিউ করার। এই পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি আলোচনা করব পরবর্তী যে টপিক, এটি প্রকারভেদ, প্রকৃতি এবং প্রত্যয়ের প্রকারভেদ। শুনুন, প্রকৃতি যত প্রকার প্রত্যয় তত প্রকার, তাই আলটিমেটলি মূল আলোচনা প্রত্যয়কে ঘিরে হয়। এই প্রকৃতি এবং প্রত্যয় অধ্যায়ের মেইন আলোচনা প্রত্যয়কে ঘিরে হয়। এই জন্য আমরা যেটা মনে রাখবো, প্রত্যয়ের প্রকারভেদটাই আসলে মনে রাখবো। তাহলে মনে রাখুন, আমরা প্রকৃতিও যত প্রকার প্রত্যয় তত প্রকার। তো জাস্ট আমরা সহজে মনে রাখবো যে এই যে প্রত্যয়, প্রত্যয় এটি দুই প্রকার। কত প্রকার? এই প্রত্যয় এটি দুই প্রকার। ওকে, কত প্রকার? দুই প্রকার। সো প্রথম যেটি আছে সেটির নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়। প্রথম যেটি আছে সেটির নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আরেকটির নাম হচ্ছে কৃত প্রত্যয়, কৃত
প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয়। তাহলে খুবই সহজ, খুবই সহজ ভাই। কৃত মানে কর্ম, কর্ম মানে ধাতু, ধাতু মানে ভার। সহজ কথা, ক্রিয়ার যে মূল সেটা হচ্ছে ধাতু, ওই ধাতুকে বলা হয় একটা প্রকৃতি। কারণ আমরা কিন্তু বলেছি প্রকৃতি একটা ক্লাসিফিকেশন ধাতু, অর্থাৎ ধাতু প্রকৃতির একটা অংশ, নাম শব্দ প্রকৃতির একটা অংশ। তাহলে এরকম ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটি কিন্তু কৃত প্রত্যয়। তার মানে যদি আমরা এক বাক্যে লিখি যে ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়, বা ক্রিয়া প্রকৃতির সাথে, ক্রিয়া প্রকৃতির সাথে সাথে যে প্রত্যয় যুক্ত হয়। আমরা ধাপে ধাপে বেসিক থেকে প্রো লেভেলে যাব, সো তাড়াহুড়া করার দরকার নেই, 1 ঘন্টা আমরা শেষ করতে পারবো। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত যুক্ত হয় সেটি কিন্তু কৃত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কি? তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম বাচক, নাম বাচক প্রকৃতির সাথে, নাম বাচক প্রকৃতির সাথে, নাম বাচক প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়, যে প্রত্যয় যুক্ত হয়, নাম বাচক প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই কিন্তু বলা হয় কি বলুন, তদ্ধিত প্রত্যয়। সহজ করে এখানে জাস্ট দুটি বিষয়, এটা কি দুটি বিষয়, সেই দুটি বিষয় কি, একটা তদ্ধিত মানে এইটা যে শুরুর যে অংশ, অর্থাৎ শুরুতে যে প্রকৃতির যে অংশ থাকে এটিদের একটা নামকে বোঝাবে, অন্তত নাম না বোঝালে ক্রিয়া বোঝাবে না, আর যে ক্রিয়া বোঝাবে না, এবং এর সাথে যে প্রত্যয়টি যুক্ত হবে সেটি কিন্তু তদ্ধিত প্রত্যয়। সিমিলারলি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয় তো পরে থাকবে, তাহলে এর পূর্বে যে অংশটি আছে সেটি কিন্তু আলটিমেটলি একটা ধাতুকে বোঝাবে, একটা ক্রিয়ার মূল অংশকে বোঝাবে। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু আমাকে জানান। যদি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যান তাহলে এখন আমরা একদম মূল জায়গায় হিট করব, একদম মূল জায়গায় হিট করব, এবং এই 4টি বিষয় আমরা শুরুতে শিখে নেব। এই 4টি বিষয় আমরা শিখি না বলে আসলে আমরা ভুল করি। আমরা যে কাজটা করি, আমরা অত্যন্ত চালাকি করে পড়াশোনা করার চেষ্টা করি, খুব দ্রুত শেখার চেষ্টা করি, এই কারণে আমরা ভুল করি। আমি জাস্ট বলতেছি, গ্রামারে সরি ম্যাথে যেমন কোন একটা অঙ্ক করার আগে ওই চ্যাপ্টারের কিছু সূত্র ভালোভাবে না শিখলে অঙ্কটা কথা বলেন, সমস্যার কথা বলেন, এই সমস্ত জায়গায় একটা বিষয় মনে রাখবেন, এই সমস্ত জায়গাতে আপনি এই সূত্রগুলো, এই বেসিক গুলো যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না, ভালো করতে পারবেন না। সো জাস্ট আমাকে একটু কাইন্ডলি জানান যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করব। জয়ন্তী ঘোষ, মাহফুজা মনি, তরিকুল সরকার সহ অনেকেই বলতেছে ক্লিয়ার। সো আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আপনারা একটু নোট করে নিন, আপনারা লেখেন যে প্রকৃতি এবং প্রত্যয় শিখতে হলে শুরুতেই যা যা জানতে হবে। সহজ করে এখানে একটু হিন্টস দিয়ে দিন। আমরা মূল আলোচনা যাওয়ার আগে আপনাকে কি করতে হবে, এখানে শুরুতেই কিছু কিছু বিষয় জানতে হবে। লিখুন, যা 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 শুরুতেই জানতে হবে, যা যা শুরুতেই শুরুতেই জানতে হবে। হ্যাঁ, যা যা শুরুতেই জানতে হবে। সর্বপ্রথম এখান থেকে আমরা টোটালি 4টা জিনিস জানবো, 4টা জিনিস শিখবো। এটি শিখলেই কিন্তু আমাদের প্রকৃতি এবং প্রত্যয়ের মূল যে আলোচনা সেই বিষয়টি কিন্তু আপনার শেখা হয়ে যাবে। ওকে, শুরুতে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে অনুবন্ধ। একটু হেডলাইন দিন, অনুবন্ধ। অনুবন্ধ এটা একটা বাংলা শব্দ, এটা একটা কি বাংলা শব্দ, অনুবন্ধ। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবনে কোনো গ্রামারে আলোচনা আমি করতেছি না, আপনারা কি কখনো অনুবন্ধ বলতে কি বোঝায় এই বিষয়টি সম্পর্কে কোনো আইডিয়া আছে? কখনো অনুবন্ধ কি শব্দটি শুনেছেন কিনা? অনুবন্ধ মানে কোনো কিছু বন্ধ করে রেখেছে, অর্থাৎ এটি এমন একটা জিনিস, সাধারণত মেয়েদের যে
মুখ যে ঢেকে রেখে সম্ভব থেকে নিকাব বলে, এই টাইপের একটা জিনিসকে আলটিমেটলি অনুবন্ধ বলে। অর্থাৎ যা মূল অংশ বা কোন একটা গুরুত্বপূর্ণ অংশকে ঢেকে রাখে, এরকম কোন জিনিসকে অনুবন্ধ বলে। অনুবন্ধ জিনিসটা শুরুতে লিখুন যে মূল প্রত্যয়কে, আগে সংজ্ঞাটা লিখে আমি ব্যাখ্যা করব। মূল প্রত্যয়কে, মূল প্রত্যয়কে ঢেকে রাখার জন্য, মূল প্রত্যয়কে ঢেকে রাখার জন্য, ঢেকে রাখার জন্য যেসব বর্ণ ব্যবহৃত হয়, যেসব বর্ণ ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় তাকে তাকে অনুবন্ধ বলে। কি বলে? অনুবন্ধ বলে। তার মানে কমন সেন্সেও কিন্তু আমি দেখলাম নেতাদের বলছে কখনো শুনিনি স্যার। সো এই বিষয়টা হচ্ছে অনুবন্ধ, মানে যা কিছু বন্ধ করে রেখেছে, ক্লোজ করে রেখেছে। এই যে মেয়েরা যে বোরখা পরে না, মুখে যে বিষয়টা আছে, মুখ বন্ধনী বা নিকাব যে অংশটি বলছে, এটি কি করে? একটা মানুষের শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফেস। বডি ফিগার যত সুন্দরই হোক না কেন, ফেস কাটিং ভালো না হলে তাকে কিন্তু কিউট লাগবে না, সো তাকে কিন্তু ভালো লাগবে না। এই কারণে ফেস খুব গুরুত্বপূর্ণ, এই কারণে কিন্তু ফেসটাকে ঢেকে রাখে। ঠিক তেমনি অনুবন্ধ হচ্ছে এমন একটা বিষয় যে এখানে একটা প্রত্যয় থাকবে, ওই প্রত্যয়ের ভিতরে একটি, অনেকগুলো বর্ণ থাকবে, একটি হচ্ছে মেইন বিষয়, মূল বর্ণ। এই মূল বর্ণকে ঢেকে রাখে, ঢেকে রাখে। এগুলো তেমন কোনো কাজে লাগে না, বাট এগুলো ঢেকে রেখে ভয় দেখায়, ভয় দেখাতে এই অনুবন্ধনে ব্যবহার করা হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি কিছুক্ষণ আগেই একটি শব্দ লিখেছিলাম, মনে আছে? এই মনোযোগ ইষ্ণ, এরকম একটা জিনিস লিখেছিলাম, ইষ্ণ, মনে আছে? ইষ্ণ, এটা কিন্তু একটা প্রত্যয়, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ। একে ভাঙলে কি পাবেন? একে ভাঙলে আপনি পাবেন মূর্ধন্য স। এই যে এটার নাম হচ্ছে মূর্ধন্য, একে ভাঙলে পাবেন মূর্ধন্য। আর এখানে হর্ষ চিহ্ন দিলে আরেকটা জিনিস পাবেন অ। অর্থাৎ এই যে একটা যুক্ত বর্ণ, এই বর্ণটাকে যদি আপনি ভাঙ্গেন তাহলে মূর্ধন্য স, মূর্ধন্য এবং অ পাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আপনি জেনে অবাক হবেন, এটি যখন, এই প্রত্যয়টি যখন কারোর সাথে যুক্ত হয় এবং নতুন শব্দ গঠন করে, এই টোটাল যুক্ত বর্ণের ভিতরে শুধুমাত্র কোনটুকু ব্যবহার করা হয় জানেন? শুধুমাত্র এই যে অ, শুধু এই অংশটুকু ব্যবহার করা হয়। আর টোটালি এই যে মূর্ধন্য স এবং মূর্ধন্যের টোটাল যে অংশটি আছে, এই অংশটি কোনো কাজে লাগে না। এই অংশটি মূল যে প্রত্যয় অ, তাকে ঢেকে রাখে। তাহলে এই জায়গাতে অনুবন্ধ কি? অনুবন্ধ হচ্ছে এই দুটা বর্ণ। তাহলে আমি আর একবার সংজ্ঞাটি বলতেছি, অনুবন্ধ বিষয়টি দেখুন, মূল প্রত্যয়কে ঢেকে রাখার জন্য, এই টোটাল প্রত্যয়ের ভিতরে মূল প্রত্যয় হচ্ছে অ, এই অ কে ঢেকে রাখার জন্য যেসব বর্ণ ব্যবহৃত হয় তাকে অনুবন্ধ বলে। আপনার শুরুতে, আপনি যদি পূর্বে এই বিষয়টি না জেনে থাকেন, আপনার মাথায় আসবে না, আপনার ব্রেনেই আসবে না যে এর ভিতরে মূল প্রত্যয় অ হতে পারে। তাহলে এটা কতটা প্রভাব দিয়ে এইটাকে ঢেকে রাখে। তাহলে এই যে ঢেকে রাখে যে সমস্ত বর্ণ, তাকে বলে অনুবন্ধ। সিমিলার একটি কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা এখনই শিখে নেব। এখানে সিমিলার আরেকটি কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা শিখে নেব। সেটির নাম হচ্ছে ইথ। আপনারা এই হেডলাইনটা একটু দিন, যে এখন আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে ইথ। ইথ বলতে কি বোঝায় সেই কনসেপ্টটা একটু শিখবো। অনুবন্ধ শিখলাম, তাহলে এইভাবে মনে রাখবেন যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে, প্রত্যয় প্রত্যয় যুক্ত হলে যুক্ত হলে অনুবন্ধগুলো হারিয়ে যায়। অনুবন্ধগুলো হারিয়ে যায়। হ্যাঁ, অনুবন্ধগুলো হারিয়ে যায়, হারিয়ে হারিয়ে যায়। এই ঘটনাকে ইত বলে। এ ঘটনাকে ঘটনাকে ইত বলে। কি বলে? এই ঘটনাকে ঈদ বলে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, খুব ভালো করে খেয়াল করবেন,
কোনো একটি মেয়ে সে পর্দা করে, তার মানে তার মুখের উপরে যে অংশটা সুন্দর, একে আমি বলছি নিকাব। একে বলছি, এখানকে বোঝানোর সুবিধার্থে অনুবন্ধ। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই যে যখন কোন একটা কাপল, যেহেতু এখানে দুটি অংশ রয়েছে, আপনি দেখুন শুরুতেই একটা জিনিস আছে প্রকৃতি, এটি মনে করতে মেল ধরে নিন, এটা ধরে নেন ফিমেল। সো এখানে দেখুন এরকম দুটি অংশ, এটা কিন্তু কাপল টাইপের। এই প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে, বা যতদিন যুক্ত হয় নাই ততদিন মুখ ঢেকে রেখেছে, আপনার অনুবন্ধ দিয়ে আবৃত করে রেখেছে, গোপনে থেকে কোনো বিষয় নাই। কিন্তু যখন যুক্ত হয়ে গেছে, যখন তারা একটা রিলেশনে চলে আসছে, একটা বৈধ সম্পর্কে চলে আসছে, তখন কিন্তু তাদের এই যে আপনার যে অনুবন্ধ গুলো, সেইগুলো কিন্তু আর কোনো পাত্তা নেই। এইগুলো কিন্তু তখন এখানে হারিয়ে যাবে, এইগুলো কিন্তু এখান থেকে লুকিয়ে যাবে, এবং সত্যিকার অর্থে যে মূল প্রত্যয়, সেই মূল প্রত্যয়ের সাথে প্রকৃতি কিন্তু যুক্ত হবে। তাহলে এই যে হারিয়ে গেল, যখনই যুক্ত হলো তখনই হারিয়ে গেল অনুবন্ধ গুলো, এই ঘটনাকে কিন্তু ঈদ বলে। কি বলে? ঈদ। সো আশা করি এই বিষয়টি আমরা ক্লিয়ার। প্লিজ আপনারা এইটুকু জাস্ট জানেন যে এইটুকু আপনারা ক্লিয়ার কিনা, যে অনুবন্ধ মানে মূল প্রত্যয়, এইটার ভিতরে আলটিমেটলি ইউজ হয় অ, কিভাবে ইউজ হয় সেটা আমরা শেখাবো রুলসে। জাস্ট এইটুকু মনে হয় এইটা একটা মূল প্রত্যয়, যার ভিতরে মূল প্রত্যয় অ। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো অনুবন্ধ। অনুবন্ধ গুলোকে থাকবে প্রকৃতি, একটা কাপল, এটা তার তার পার্টনার, এরা যখন যুক্ত হবে তখন কিন্তু এই অনুবন্ধ যারা ঢেকে রেখেছিল এদেরকে সরিয়ে ফেলে দেবে, কারণ এখন তারা বৈধভাবে একসাথে কিন্তু মিলে একটা নতুন শব্দ তৈরি করবে। অবশ্যই তারা হারিয়ে যাবে, আর হারিয়ে যাওয়ার ঘটনাকে ঈদ বলে। সো সাজ্জাদ, শাওন, শামিমা সাথী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? সো প্লিজ আপনারা এইটুকু জানেন, এইটুকু আপনারা ক্লিয়ার কিনা, অনুবন্ধ ঈদ এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত ক্লিয়ার যদি হয়ে যান, তাহলে আমরা এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অপশ্রুতি। এই বিষয়টি নিয়ে এখন একটু আলোচনা করব। অপশ্রুতি। অপশ্রুতি মানে কি? মানে যেটা শুনতে খুব একটা মজা লাগে না। অপশ্রুতি মানে যেটি শুনতে খুব একটা মজা লাগে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রকৃতি এবং প্রত্যয় খুব উদ্ভট একটা জিনিস। এরকম একটা জিনিস যে আপনার বস প্লাস কয়েতয়ে রশ্মি, এরকম আপনাকে বলতেছে এটি হবে উক্তি। হাউ, কেমনে হয়, এইগুলো দেখবেন যে আপনার ব্রেনেই আসে না। বস প্লাস কয়েতয়ে, কেমনে, ব থেকে এগুলো কিভাবে আসলো? বা কিছুক্ষণ আগে আমরা যেটা বলতেছিলাম, যে এই যে মনু যোগ ইষ্ণ, যখন আমরা আলোচনা করতেছি, এখান থেকে মানব হলো কিভাবে, আকারে কিভাবে আসলো, দন্তন্বয় কিভাবে আসলো, বয় কিভাবে আসলো, আর এইগুলোই বা গেল কোথায়, তাই না? সো এখানে কিন্তু নর্মালি যেমন হওয়ার কথা সেরকম না হয়ে একটা ব্যাপক পরিবর্তন ঘটে। আর এই ব্যাপক পরিবর্তন যেটি ঘটে, অর্থাৎ স্বাভাবিক যেমন হওয়ার কথা তেমন নাই, অন্যরকম হয়, এই ঘটনাকে বলছে অপশ্রুতি। প্রকৃতি এবং প্রত্যয়ে অবশ্যই এবং অবশ্যই অপশ্রুতি ঘটে। কি 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 অপশ্রুতি ঘটে সেটা একটু আমার সাথে শিখে নিন। এখানে ঘটে গুণের পরিবর্তন। একটা অপশ্রুতির নাম হচ্ছে গুণের পরিবর্তন। একটি অপশ্রুতির নাম কি? গুণের পরিবর্তন। এটি একটি কনসেপ্ট। দ্বিতীয় যে কনসেপ্ট, বৃদ্ধির পরিবর্তন। আপনারা অনেক সময় অলরেডি আমার সাথে দিয়ে ফেলেছেন, আপনারা 5টা মিনিট সময় দিলে প্রকৃতি এবং প্রত্যয় মূল যে জায়গা, সেই জায়গায় আমরা চলে যেতে পারবো এবং অনেক ভালো লাগবে। সো আমরা আসলে বেসিকটা আলোচনা করে নিচ্ছি, কারণ শুরুতেই মুখস্থ করে কোনো লাভ নেই। আপনারা অনেকেই প্রাইমারি শিক্ষক হবেন, অনেকে নিবন্ধন শিক্ষক এবং অনেকে কলেজের শিক্ষক হবেন। সো আপনারা আজকের এই ক্লাসে পড়ে আপনি নিজেও যদি কাউকে প্রকৃতি এবং প্রত্যয় পড়ান, আপনাকে ওই স্টুডেন্ট বস মানবে। সো আপনি একজন শিক্ষক হিসেবে আপনার এই বিষয়টি ভালো লাগবে আশা করি। এবং 3 নম্বর হচ্ছে সম্প্রসারণ। সম্প্রসারণ, ওকে, সম্প্রসারণ। যারা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এলাকায় গেলে আপনার যদি প্রাইমারি বা হাই স্কুল কোনো জব করেন, পাশাপাশি আপনি টিউশনই করবেন গ্রাম অঞ্চলের স্টুডেন্টদের, অনেক ইনকাম করতে পারবেন। তাহলে দেখুন, গুণের পরিবর্তন, বৃদ্ধি পরিবর্তন এবং সম্প্রসারণ, এই 3টি ঘটনা প্রকৃতির সাথে যখনই প্রত্যয় যুক্ত হয়ে যায়, তখন এই 3টি ঘটনার
কোনো না কোনো একটি ঘটনা ঘটে। আমি আবার বলতেছি, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে এই তিনটি ঘটনায় কোনো না কোনো একটি ঘটনা ঘটে যায়। সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমরা আর 5 মিনিটের ভিতরেই মেইন আলোচনায় চলে যাব। সো এখন আমাদের সর্বপ্রথম এই তিনটা আলোচনার ভিতরে ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। দুটি হচ্ছে, একটির নাম হচ্ছে গুণের পরিবর্তন, জানাই লাগবে। দ্বিতীয় হচ্ছে বৃদ্ধির পরিবর্তন। সূত্রগুলো কাছাকাছি, আপনার ব্রেন ঠিক আছে কিনা এখন টেস্ট হবে। আমি 3টা করে লাইন লিখবো, 1 মিনিট করে সময় দেবো মুখস্থ করার। 1 মিনিটের ভিতরে মুখস্থ করতে পারবেন, সে নিজেকে ভাববে যে না, তো ব্রেন ঠিক আছে, তুই এখনো তো পড়াশোনা করিস, লাইফে কিছু করতে পারবি। আর যদি আপনি দেখেন যে আপনার 1 মিনিটে মুখস্থ হচ্ছে, তা নিজের গালে ঠাটিয়ে 4-5টা চড় মারবেন। কারণ নিজেকে রিওয়ার্ড করতে হবে, নিজেকেই নিজে শাস্তি দিতে হবে। তাহলে খেলা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। আপনারা সকলে রেডি হন। আমি একটি করে লাইন লিখে দেব, সেই লাইনগুলো 3টি করে সূত্র লিখে দেব। আপনারা এখনই পড়ে এখনই মুখস্থ করতে হবে। কারণ কি, কারণ এখন মুখস্থ না করতে পারলে আমি যখন পিএইচডি উল্টিয়ে দেব তখন কিন্তু আপনি এটা পারবেন না। সো এটা এখনই মুখস্থ করে ফেলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন লিখবো, এখনই মুখস্থ করতে হবে। গুণের পরিবর্তনের প্রথম যে সূত্র, সেটা হচ্ছে রস্যই দীর্ঘই থাকলে, দেখুন একদম বাংলা নিয়ম, রস্যই দীর্ঘই থাকলে, রস্যই দীর্ঘই থাকলে এ হয়ে যায়। কি হয়ে যায় বলুন? এ হয়ে যায়। একদম সহজ, রস্যই দীর্ঘই থাকলে এ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে রস্য দীর্ঘ থাকলে, রস্য দীর্ঘ থাকলে ও হয়ে যায়, ও হয়ে যায়। এবং 3 নম্বর যে সূত্র, সেই সূত্র রি থাকলে, এই দেখুন, রি থাকলে থাকলে অর হয়, রি থাকলে অর হয়ে যায়। এই 3টি জিনিস দিলাম। এই 3টি খুব সহজ জিনিস। আশেপাশে যদি কেউ ক্লাস 4-5 এর স্টুডেন্টও যদি বসে থাকে এবং এই লেকচারটি দেখে, সে কিন্তু পড়ে ফেলতে পারবে। সো আপনি মেমোরি টেস্ট হচ্ছে এখন 30 সেকেন্ডের ভিতরে। আপনি গুণের পরিবর্তন মানে 3টা জিনিস। প্রকৃতির সাথে যদি রস্যই দীর্ঘই থাকে এ হয়ে যায়। আমার সাথে সাথে বলুন, রস্যই দীর্ঘই থাকলে এ, রস্য দীর্ঘ থাকলে ও, রি থাকলে অর। এবং এইটা মুখস্থ হওয়া মাত্র আপনারা ডান লিখুন, ডান। আপনারা ডান লিখলে আমি বুঝবো, 10 থেকে 15 জন ডান লিখে আমি টপিকটি স্কিপ করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা বৃদ্ধির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। সো খুব খুব সহজ, খুব খুব সহজ। আপনারা জাস্ট একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে গুণের পরিবর্তন আমি শিখাইতেছি। 3টি সূত্র লিখেছে, বাংলা সূত্র। রস্যই দীর্ঘই থাকলে এ হয়ে যায়, রস্য দীর্ঘ থাকলে ও হয়ে যায়, রি থাকলে অর হয়ে যায়। সো কার কার আসলে এটি মুখস্থ হয়েছে একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান। কার কার, এই তো পিকে ঘোষ দাদা ব্রেন ঠিক আছে, তিনি লিখেছে ডান। জয়ন্তী ঘোষ দাদা ব্রেন ঠিক আছে। ইশরাত জাহান আপুর ব্রেন ঠিক আছে। শরীফ হোসেন ভাই বলছে ডান। তাসনিম মেঘ, শামিমা সাথী, খাদিজা ইসলাম, আর 2জনের নাম বলবো। হ্যাঁ এই তো, আপনার কি শম্পা হারেজা বলে রস্যই দীর্ঘ থেকে এ হয়ে যায়, ডান। সো যারা যারা ডান লিখেছেন, আশা করি আপনারা, আপনার ব্রেন এখন ঠিক আছে, আপনি যদি চেষ্টা করেন ভালো কিছু করতে পারবেন। আর যারা যারা পারেন না এখনো, তারা ঠাটিয়ে নিজের গালে এরকম টেনে 2টা করে থাপ্পড় মারেন যে কেন পারলেন না। এরপরে আমরা যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে বৃদ্ধির পরিবর্তন। কি পরিবর্তন? তাহলে এখন একটু হেডলাইন দিন। এটা আবার আরেকটি নতুন টেস্ট, আরেকটি নতুন টেস্ট, কাছাকাছি সূত্রগুলো কাছাকাছি। হ্যাঁ, সো এখানে আমরা যেটা পড়বো, বৃদ্ধির পরিবর্তন, বৃদ্ধির পরিবর্তন। ওকে, বৃদ্ধির পরিবর্তন। বৃদ্ধির পরিবর্তন আমরা এখানে যে সূত্র, এরকম সহজ সূত্র আগের মতোই, যে রস্যই দীর্ঘই এ, এখানে জাস্ট 3টা করে এ থাকলে, রস্যই দীর্ঘই এ থাকলে ওই হয়ে যায়, ওই হয়ে যায়। রস্যই দীর্ঘই এ থাকলে ওই হয়ে যায়। এরপর আমরা বলতেছি 2 নাম্বার, দেখুন আগের মতোই, যে রস্য
দীর্ঘ এবং ও থাকলে থাকলে ও ও হয়ে যায়। আগের মতোই রি থাকলে, আগেটা রি থাকলে আগেরটা হতো অর, আর এখানে হবে আর। এটা হচ্ছে পার্থক্য, আগে হতো অর, এখানে হচ্ছে আর হয়ে যায়। এবং 4 নাম্বার যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে অ থাকলে আ হয়ে যায়। এই তো, কত সহজে সূত্রগুলো আপনি শিখতে পারলেন। আ হয়ে যায়। আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা একদম মেইন বেসিক শিখে ফেলেছি। এখন আমাদের শুধু ভেলকি খেলা দেখানো পালা। জটিল জটিল প্রকৃতি এবং প্রত্যয় লিখবো, নিমিষে আপনি উত্তর করে ফেলতে পারবেন যে এখানে কি ঘটনাটি ঘটবে। খুব ভালো লাগবে, আশা করি আপনারা মেইন যে পয়েন্ট, সেই পয়েন্টের জায়গায় কিন্তু আপনারা চলে আসছেন। সো আমাদের আর বেশি কষ্ট করতে হবে না, আমরা বাকি লেকচারটি 15-20 মিনিটে শেষ করে ফেলতে পারবো। আর 15 মিনিট পর আপনি একটা ভালো সামারি নিয়ে যেতে পারবেন। বৃদ্ধিশ এইটা মুখস্থ হয়ে গেলে আপনার ডান লিখুন। সাইফুল ইসলাম তোহা ভাই বলছে আলহামদুলিল্লাহ ডান। সো আর 2 থেকে 3 জন ডান লিখলে বুঝবো বৃদ্ধি পরিবর্তনটা ক্লিয়ার। আগে দেখো রস্যই দীর্ঘ থাকলে এ হতো, এখন রস্যই দীর্ঘ এ, তিনটা থাকলে ওই, মানে মানে যৌগিক যে আপনার স্বরধ্বনি গুলো আছে সেইগুলো দেখুন। ওই রস্যই দীর্ঘ ও থাকলে ও, রি থাকলে এখন হতো অর, এখন হবে আর, অ থাকলে এখন হবে আ। শেষ। সো শামীমের সাথে পুরোটা লিখে ফেলেছে। আর কয়েকজন ডান লিখলে আমি বুঝে ফেলবো যে আপনারা ক্লিয়ার। হ্যাঁ, বিনা খাতুনা বলেছে ডান। এখানে কি খান বসাক লিখেছে ডান। জয়ন্তী ঘোষ, অনু আহমেদ, মায়া খান, প্রমা ইসলাম সহ অনেকেই ডান লিখেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি ক্লিয়ার। সো আমাদের সকল সূত্র শেখা শেষ। গুণের পরিবর্তন, বৃদ্ধি পরিবর্তন, এইগুলো শিখলেই, হ্যাঁ মুশফিকুর রহমান অনেক ডান, থ্যাংক ইউ। এইগুলো শিখলে আপনি সব পেরে যাবেন। চলুন এখন সরাসরি আমরা খেলা শুরু করব। আমাদের বেসিক শেখা শেষ, বেসিক শেখা শেষ। আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সো একটু হেডলাইন দেন। আজকে আমরা সংস্কৃত গুলো পরীক্ষাতে আসে, বাংলাগুলো আসে না। বাংলাগুলো একদম সহজ। ঢাকা যোগায় ঢাকায়, এই মিঠা যোগায় মিঠাই, এরকম খুব সহজ বলে এগুলো পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে আসে মূলত সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়। চলুন আমরা শুরুতে আজকের লেকচারে পর্ব 1-এ আলোচনা করব সংস্কৃত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আজকে আমরা প্রথম পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবং সাথে সাথে আপনারা লিখে রাখুন নিয়ম 1, এভাবে লিখুন যে নিয়ম নিয়ম 1। আমরা সবকিছু নোট করে দিই সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, যেন এটা আপনার একটা পার্মানেন্টলি কাজে লাগে। আমি চাইলেই স্মার্ট বোর্ডে এগুলো লিখে রিডিং পড়াতে পারতাম, কিন্তু এতে লেখা অনেক ফাস্ট হয়ে যায়, ধরতে কঠিন হয়। আমি লিখবো, আপনারা লিখবেন, এভাবেই সব থেকে ইফেক্টিভলি শেখা যায়। তাহলে এই যে একটা প্রত্যয়, সেই ক্লাসের শুরু থেকেই আমি একটি প্রত্যয়কে কতবার যে লিখলাম সেই বিষয়টি অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। এই জিনিসটা আমি উচ্চারণ করি ইষ্ণ আকারে। এটিকে ভাঙলে, আপনারা যারা শুরু থেকে আছেন তারা জানেন এটিকে ভাঙলে কিন্তু এরকম একটি মূর্ধন্য স, এরকম একটি মূর্ধন্য এবং এরকম একটি অ হয়। এবং সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ যারা শুরু থেকে ক্লাসে আছেন তারা এটাও জেনে ফেলেছেন যে এইটা একটা মূল প্রত্যয়। এই প্রত্যয়টার ভিতরে আলটিমেটলি কাজে লাগে শুধু এইটুকু, কিন্তু এই অংশটুকু কোনো কাজে লাগে না। এইগুলো এখানে অনুবন্ধ এবং এইগুলো প্রকৃতির সাথে যুক্ত হওয়া মাত্রই এইগুলো হারিয়ে যাবে। ফলে আলটিমেটলি এই টোটাল জায়গা থেকে আপনার আউটপুট পাবেন শুধুই অ। কি? শুধুই অ। তাহলে দেখুন এইভাবে আমার সাথে লিখুন, এভাবে লিখুন, একটু কালো কালি দিয়ে লিখি যেন আসলে লেখাটা আপনারা দেখতে পারেন। তাহলে লিখুন এটি, এটি মানে এই ইষ্ণ, এটি, এটি মানে ইষ্ণ প্রকৃতির সাথে যুক্ত হলে, রুল 1 লিখে ফেলেন, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে, প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির, ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে,
ওই প্রকৃতির আদি স্বরে, ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে। আদি স্বরে কি ঘটে? বৃদ্ধি ঘটে এবং প্রকৃতির শেষে, এবং প্রকৃতির শেষে বৃদ্ধি ঘটে এবং প্রকৃতির শেষে শেষে রস্যুকার থাকলে, এবার লিখলাম যে রস্যুকার থাকলে ব হয়ে যায়, থাকলে কি হয়ে যায়? ব, ব হয়ে যায়, ব হয়ে যায়। সো আমার সাথে সাথে আপনারা এই বিষয়টা একটু লিখে নিন। খুবই সহজ, খুব সহজ ডিয়ার স্টুডেন্টস। আপনারা অনেক সময় অলরেডি ইনভেস্ট করেছেন, একটু এখন আমাদের সেই সময়টার একটা আলটিমেট আউটপুট নেওয়ার সময় চলে এসেছে। যে ইষ্ণ, এটিকে ভাঙলে আলটিমেটলি মূল প্রত্যয় অ, বাকিগুলো ভয় দেখায়। বাট এই জিনিসটা দেখে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, এরকম ইষ্ণ যদি থাকে তাহলে আমাকে এটি দেখেই মনে রাখতে হবে। এটুকু আসলে মনে রাখার বিষয়। এই প্রত্যয়টি যেখানেই যুক্ত হোক, যে প্রকৃতির সাথে যুক্ত হোক, ওই প্রকৃতির, আর এটা প্রযুক্তি লিখছে কেন, সি সি সি, এটা হবে এটি প্রকৃতির, এটি প্রকৃতির সাথে, এটি প্রকৃতির সাথে যুক্ত হলে, হ্যাঁ, ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটে এবং ওই প্রকৃতির শেষে যদি উকার থাকে বা রস্যুকাতে ব হয়ে যায়। সো এখন আমাদের সেই খেলা, অনেকক্ষণ ধরে আসলে এই খেলাটার জন্য আমরা ওয়েট করতেছি, সেই মনু নিয়ে এখন আমরা আলোচনা করব। এই যে দেখুন, মনু যোগ ইষ্ণ, এখন এই জিনিসটা যৌক্তিক ব্যাখ্যা আমরা দেব কেন এই মনোযোগ ইষ্ণ, হ্যাঁ সরি সরি প্রযুক্তি লিখে ফেলেছিলাম, এই কেন এই মনোযোগ ইষ্ণের সময় কেন এটা হয়, চলুন আলোচনা করি। শুরুতেই আপনি এটা প্রশ্নটা দেখবেন, দেখে হ্যাঁ একটু ব্রেন হাতে নিয়ে, মনে আছে তো? হ্যাঁ আছে। কি মনে আছে? এই যে ইষ্ণ, এটা প্রত্যয়, এটি যদি কোনো প্রকৃতির সাথে যুক্ত হয় তাহলে এই প্রকৃতি আদি স্বরে বৃদ্ধি ঘটে। এখানে আদি স্বরকে ম, মর সাথে কিছু নেই মানে অ আছে। ভাই যে ব্যঞ্জনের সাথে কিচ্ছু নেই, কোনো কার আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে অ আছে, কারণ অ বিলীন বর্ণ যদি সকল ব্যঞ্জনের সাথে থাকে, তাহলে এই ম, ম, অ আছে। বৃদ্ধিতে আমরা কি বলেছিলাম? বৃদ্ধি নিয়ে আমি বলছিলাম অ থাকলে আ হয়ে যায়। তাহলে আমরা বলেই দিয়েছি যে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটবে। তাহলে আদি স্বর এখানে ছিল ম, তার সাথে ছিল অ, ও থাকলে বৃদ্ধিতে কি হয়? আ হয়ে যায়, যেটা আমরা নিয়মে পড়ছি। দেখুন মা, এরপরে দেখুন এই যে দন্তন্য মান, এবং দেখে আমরা কি বলেছি, এবং প্রকৃতির শেষে উকার থাকলে বা রস্যুকার থাকলে, এই দেখুন এই রস্যুকার থাকলে ব হয়ে যায়। শুনেন, এই রস্যুকার থাকলে ব হয়ে যায়, এটি প্রকৃতি এবং প্রত্যয়ের কোনো নিয়ম নয়, এটি সন্ধির নিয়ম। বাট আমরা এখন সন্ধি টপিক এর ভিতরে ঢোকাবো না, এই জন্য আমরা সরাসরি লিখে দিয়েছি। বাট এই রস্যুকার বা দীর্ঘকার পরে, রস্যুকার দীর্ঘকার ব্যতীত অন্য যে কোনো স্বর থাকলে কি হয় বলুন? ব হয়ে যায়। এটি সন্ধির নিয়ম। বাট এটা যেহেতু প্রকৃতি এবং প্রত্যয়ের ক্লাস, আপনারা মুখস্থই করবেন, সন্ধির কনসেপ্ট এখানে ঢোকাবো না। ওই প্রকৃতির শেষে শেষে রস্যুকার থাকলে কি হয়ে যায়? ব হয়ে যায়। এটা ক্লিয়ার কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই যে মনোযোগ ইষ্ণ, উদ্ভট একটা বিষয়, সেখান থেকে মানব হয়, সেই বিষয়টির একদম ক্লিয়ার কনসেপ্ট আপনার তৈরি হলো কিনা? এই বিষয়টি যদি ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যায়, এখন আমি বেশ কিছু এক্সাম্পল আপনাকে আমি করতে দেব এবং আপনাকে উত্তর করতে হবে। আপনারা এখানে লিখবেন যে গুরু, আমরা লিখে দিচ্ছি গুরু যোগ ইষ্ণ, তাহলে কি হবে? গুরু যোগ ইষ্ণ কি হবে? এরপর আমরা লিখতেছি বিষ্ণু, বিষ্ণু যোগ ইষ্ণ, তাহলে কি হবে? বিষ্ণু যোগ ইষ্ণ। এরপর লিখতেছি মধু, মধু যোগ ইষ্ণ। আপনারা এখন বুলেটের মতো উত্তর করবেন, আমি কিন্তু বেসিকটা শিখিয়ে দিয়েছি, এখন আপনারা বুলেটের মতো উত্তর করবেন যে দনু যোগ ইষ্ণ কি হবে, এবং লাস্ট যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে শিশু যোগ ইষ্ণ। এবং কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, একদম সহজ। মূল বিষয় প্রত্যয়, প্রত্যয় কি? ইষ্ণ। ইষ্ণর ভিতরেও আছে একটা কথা বলা হয়নি, এই জায়গা থেকে আলটিমেটলি, আলটিমেটলি তো শেষে আলটিমেটলি অ থাকে, এই দেখুন উ, এরপর থেকে ব যোগ অ, ফলে ওই যে অ, সেটা কোনো কাজেই লাগে না।
এখন যদি আপনি ক্লিয়ার হয়ে যান, এখন যদি ক্লিয়ার হয়ে যান তাহলে এইগুলো একটু আলোচনা করুন। দেখুন আপনি দেখতে পাচ্ছেন কি আছে, ইষ্ণ 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 ইষ্ণ। এই প্রত্যয়টি কোন প্রকৃতির সাথে যুক্ত হলে, এই প্রত্যয়গুলো প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, তাহলে কি ঘটবে, এই প্রকৃতির আদিস্বরে বৃদ্ধি ঘটবে। আদিস্বরে বৃদ্ধির নিয়মটি জাস্ট মনে রাখুন, যে সূত্র আমরা আগেই শিখিয়েছি, এরপরে কাজে লাগান। এই তো অনেকে ভালো উত্তর করছে। সাজ্জাদ শাওন ভাই বলছে শৈশব হবে। আপনার একটু উত্তর করতে হবে ভাইয়া, এই যে আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো একটু অ্যান্সার করতে হবে, অ্যান্সার না করলে কিন্তু হবে না। সকলে একটু কাইন্ডলি অ্যান্সার করুন, তাহলেই না বুঝবো। হ্যাঁ, এই তো বিষ্ণু বলতেছে ভাই শুরুতে এটা বলতে, এইটা কি হবে, গুরুযোগ ইষ্ণ, এটা কি হবে? কারোর তো এই উত্তরগুলো আমি দেখতেছি না। আপনারা কি কেউ কি পারতেছেন না? একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা খুব সহজ। গুরুযোগ ইষ্ণ, তাহলে কি হবে? তাহলে আমরা কি পড়িয়েছি, এটি থাকা মানে আদি স্বরে বৃদ্ধি ঘটবে। ফলে গটা আগে এখানে লিখে নিন, গ। এই যে আদি স্বরে রস্যুকার, আমরা পড়েছি রস্যুকার হোক, দীর্ঘকার হোক, ওকার হোক, এইগুলো যাই থাকুক না কেন, এইগুলো থাকলে ওকার হয়ে যাবে। বৃদ্ধির নিয়মে কি হবে, রস্যুকার, দীর্ঘকার, ওকার, এইগুলো থাকলে ওকার হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখান থেকে এই দেখুন গর সাথে গৌ, এবং এই দেখুন র, র, আর এই যে এটাতে একটা রস্যুকার, তাই না? এই যে রস্যুকার এটা থাকলে ব হয়ে যাবে, আমরা কিন্তু সেটা বলে দিয়েছি, গৌরব। আর এখান থেকে আপনি পাবেন অ, এই বর সাথে অ যুক্ত করাও যা, না করাও কি তাই। সো আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার। বিষ্ণুর ক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু জানি যে আদি স্বরে বৃদ্ধি রস্যইকার দীর্ঘইকার থাকলে হবে ওইকার। তাহলে এই দেখুন বৈশ, এই যে দেখুন নো, আর এই উকারের জন্য হবে ব, বৈষ্ণব। এই দেখুন মর সাথে আছে অ, তাহলে বৃদ্ধি হয়ে কি হবে আ। এরপর দেখুন মাধু, আর এই উকারের জন্য হবে ব, তাহলে দেখুন মাধব। হ্যাঁ, কত দারুণ উত্তর করতেছেন। তাসনুবা তাবাসসুম, ফাতেমাতুজ জোহরা, কারিমুন, কারিমাতুন্নেসা, সাকিমউদ্দিন রনি ভাই আমাদের পেইড ব্যাচের বিসিএস এর স্টুডেন্ট। কি অবস্থা ভাই, কেমন আছেন? মাহফুজা মনি আপু, রাজ ভাই, নাহিদা ইয়াসমিন, ইলমা আক্তার আপু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। কেমন আছেন আপনারা? আপনাদেরকে ফাঁকি দিয়ে আজকে একটু ক্লাস নিয়ে ফেললাম। সো এখন যেটা দেখুন দনু, এখানে দেখুন দ, তাহলে এখানে কি ঘটবে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে দ, এখানে অ আছে, তাহলে এখানে একটা আকার হবে বৃদ্ধিতে। এই দেখুন দন্তন্য, আর উকারের জন্য হবে ব, দানব। লাস্ট শিশুটা কি হবে, শিশুটা, হ্যাঁ এই তো সুলতানা ইতি, জয়ন্তী ঘোষ, রুমকি বিশ্বাস, হানুফা ইসলাম সহ অনেকে খুব ভালো উত্তর করতে। শিশু, এই যে রস্যইকার দীর্ঘইকার আছে না, কবে ওইকার, তাহলে দেখুন এই দেখুন শোষ, শোষ, আর এই উকারের জন্য ব। সো আশা করি আপনারা এই রুলটি ক্লিয়ার হয়ে গেছেন, এই রুলটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এটা খুবই একটা বেসিক রুল, বাট এই রুলটুকু আলোচনা করার জন্য আমাকে 1 ঘন্টা বেসিক আলোচনা করা লাগছে। ওই 1 ঘন্টা বেসিক আলোচনা ব্যতীত এইগুলো অযথা আপনাকে মুখস্থ করার কোনো লাভ নেই। আজকে আমি বিশ্বাস করি যারা শুরু থেকে মন থেকে শিখেছেন, তারা এই বিষয়গুলো একদম ভিতর থেকে কেন কিভাবে হয়েছে একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা পেয়েছেন। ওকে, সো এখন আমরা রুল 2 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি মুছে দেব। আচ্ছা মুছে, মুছে দেব কিনা, আচ্ছা মুছেই দিই আপনাদের লেখা নোটের সুবিধার্থে। সো এখন লিখুন যে নিয়ম, এখন লিখুন নিয়ম 2। সো প্রথম নিয়ম আমাদের শেষ, এখন আমরা লিখবো রুল 2। আমরা বেশি সময় নেব না, 10 মিনিটে ক্লাসটি শেষ করে দেব। সো আপনারা একটু আমাকে কোঅপারেট করুন, কোঅপারেট করুন। এখন দেখুন আপনার সবসময় যে ওই একটা প্রত্যয় আছে এরকম না, এরকম অসংখ্য প্রত্যয় আছে। যেমন এটি একটা প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা কি পড়তেছি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, কারণ এদের যে প্রকৃতি সবগুলো নাম। তাহলে এটিকে ভাঙলে কি হবে, এটিকে ভাঙলে পাবেন এরকম মূর্ধন্য স, এটিকে ভাঙলে পাবেন মূর্ধন্য, এবং একটি পাবেন যে জ পাবেন, কি জ। মনে রাখবেন এই যে প্রকৃতি, এই দুটো হচ্ছে এখানকার অনুবন্ধ। সো এইগুলো হারিয়ে যাবে। এই টোটাল প্রত্যয় থেকে আলটিমেটলি মূল প্রত্যয় হচ্ছে অন্তর্জ বা জ ফলা। তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনি মনে রাখবেন যে এটি যুক্ত হলেও 1 নম্বর নিয়ম প্রযোজ্য। এটি যুক্ত হলে, এটি যুক্ত হলেও 1 নম্বর নিয়ম, মানে আমি শুরুতে যে নিয়মটি পড়েছিলাম সেই নিয়মটি প্রযোজ্য। তাহলে এইভাবে লিখে নেবেন
এক নম্বর নিয়ম নিয়ম প্রযোজ্য। এটি যুক্ত হলেও এক নম্বর নিয়ম কি প্রযোজ্য। অর্থাৎ এক নম্বর নিয়মটা কি? এক নম্বর নিয়ম হচ্ছে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটবে এবং প্রকৃতির শেষে যদি রস্যকার বা দীর্ঘকার থাকে তাহলে ব হয়ে যাবে। হ্যাঁ, গৌরবটা আরেকবার বোঝাই দিলে ভালো হয়। সাইফুদ্দিন বলতেছে, দেখুন গৌরবের এখানে আমরা লিখেছিলাম যে গুরু, গুরু যোগ ইষ্ণ জ। সো আমরা কিন্তু বৃদ্ধির সূত্রে লিখে দিয়েছি যে রস্যকার বা দীর্ঘকার তাহলে ঔকার হবে। তাহলে এই দেখুন গ, আর এই রস্যকার বা দীর্ঘকারের জন্য কি হবে? ঔকারে যে গৌ, আর এই যে র, আর উকারের জন্য হবে ব। এই দেখুন গৌরব, একদম সহজ। সো জাস্ট বৃদ্ধি যে সূত্র, রস্যকার বা দীর্ঘকারের জন্য হবে ওকার। সো আশা করি আপনার এই বিষয়টি ক্লিয়ার। এখন যে কথা বলছিলাম, এটি যুক্ত হলে এক নম্বর নিয়ম প্রযোজ্য। তাহলে আমি বেশ কিছু এক্সাম্পল লিখে দিই, আমি এখন করেই দেব না, আমি জানি যে আপনারা এখন এগুলো করতে পারবেন। সো এক্সাম্পল আমরা এভাবে লিখতেছি যে দিন, দিন যোগ ইষ্ণ জ, তাহলে কি হবে? আপনার এখানে উত্তর করুন দিন যোগ ইষ্ণ জ। এই বানানটা পরীক্ষাতে অনেক বেশি আসে, অনেক বেশি। এই বানানটার আজকে রুট কজ আপনার কখনোই ভুল হবে না। এই যে এখান থেকে যে উত্তরটি পাবেন, এই বানানটা পরীক্ষাতে অনেক বেশি আসে, এই বানানটা পরীক্ষাতে অনেক বেশি আসে। আজকে রুট কজ খুঁজে পাবেন যে সত্যিকার অর্থে বানানটা কেন এভাবে কারেক্ট, কেন ভুল বানানটি কারেক্ট নয়। আর একটা লাস্ট লিখলাম, আরো বেশ কিছু ছিল বাট আমরা দিচ্ছি না যেহেতু রাত হয়ে যাইতেছে। সুর যোগ ইষ্ণ জ। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কাইন্ডলি আমাকে এই চারটা উত্তর একটু আপনারা কমেন্ট করে জানাবেন। যে ফার্স্ট কমেন্ট করতে পারবেন অনেক বেশি খুশি হব। সো আপনারা খুব দ্রুত এগুলো উত্তরটি কমেন্ট করার চেষ্টা করুন। আমরা লিখে দিন যোগ ইষ্ণ জ, এটা একটা সংস্কৃত উদ্ধৃত প্রত্যয়। এটা যতই ভয়ানক হোক না কেন, আলটিমেটলি এখান থেকে আলটিমেটলি কাজে লাগবে একটা জ ফলা। তাহলে এটা যদি কোনো একটা প্রকৃতির সাথে যদি যুক্ত হয় তাহলে ওই প্রকৃতির আদি স্বরে বৃদ্ধি ঘটবে। সো এখানে দ আছে, দর আদি স্বরটা কি? রস্যই দীর্ঘই। রস্যই দীর্ঘই বৃদ্ধিতে কি হয়? ঐকার হয়। এটা কিন্তু আমরা আগেই সূত্রতে পড়েছি। এই দেখুন দই, এবার দেখুন দৈন্তন্য। আর এই টোটাল জায়গা থেকে আপনি আলটিমেটলি পাবেন কি? এই টোটাল জায়গা থেকে পাবেন দেখুন অন্তর্জ বা জ ফলা। তাহলে দেখুন এই যে দৈন্য, আমরা অনেকবার পড়ছি না, দৈন্য যদি আসে আসুক, এই টাইপের যে বাগধারা বা সারমর্ম পড়েছে সেই বিষয়টা আপনারা ক্লিয়ার। পিকে ঘোষ দাদা তো বস হয়ে গেছেন, মাহফুজা মনি বলতে দৈন্য, পিকে ঘোষ দাদা দৈন্য, ধৈর্য, সৌন্দর্য, চৌর্য, বাংলায় লিখলে বলতে পারতাম, জর্জিয়াস সব লিখেছেন দৈন্য। খুব খুব দারুণ উত্তর করতেছেন আপনারা এবং এক্সাক্ট উত্তর করতেছেন, এটা খুবই ভালো লাগছে। সো আমি পরের দুটো উত্তর একটু আপনাদের থেকে আশা করতেছি, একটু আপনারা কাইন্ডলি দ্রুত উত্তর করুন। বাংলায় কি একটু লিখে দেখেন তো, ধীরজ কৃষ্ণ জ। এইটা যে আমরা বারংবার পরীক্ষাতে ভুল করি, এই বানানটা আজকে আপনি এই দেখুন ভুল করছে। সি 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 সাফিয়া আক্তার, সাফিয়া আক্তার ধৈর্য সৌন্দর্য ভুল করছে। ইলমা আক্তার আপনি দৈন লিখেছেন দৈন, আপনার এই যে দৈনের সাথে এই জায়গা থেকে আপনি একটা জ ফলা পাবেন। তো আগেরটাই নাই, শুধু অ ছিল তাই কোনো কাজে লাগে নাই। বাট এখন এই প্রত্যয় থেকে মূল প্রত্যয় হচ্ছে অন্তর্জ বাকি জ ফলা, সেটি তাই দৈনের সাথে বসাতে হবে। সাজ্জা শাওন ভাই আপনার ধৈর্যটা হয় নাই, সৌন্দর্যটা হয়েছে। এই তো অনু আহমেদ ভাই সবগুলো উত্তর সঠিক হয়েছে। অনু আহমেদ, হুনুফা আক্তার আপুর কিছু ভুল হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি, সবগুলো এখন পর্যন্ত সঠিক হয়েছে। এরকম হচ্ছে জুবাইদা ইসলাম আচল আপুর সবগুলো সঠিক হয়েছে, ফাতিমা তো জোহরা আপু সঠিক হয়েছে। সো আমি কমেন্ট করে সময় নষ্ট করতেছে না। এখানে যে বিষয়টি ঘটবে, এই ধর সাথে কি আছে? ধর সাথে কি আছে? দীর্ঘ ইকার আছে, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, একার যাই থাকুক সেটা হবে ওইকার। বৃদ্ধি নামে কি হবে? ওইকার। এখানে এই যে দেখুন, আর এই যে দেখুন র, এখানে দেখুন র, আর এই যে এখান থেকে আপনার জ। একটি বিষয় মনে রাখবেন, যখনই এই র অন্তর্জালের পাশাপাশি থাকে তখনই এটি কিন্তু যুক্ত বর্ণ হয়। সো আলটিমেটলি এই বিষয়টি কি হবে? রেপ হয়ে যাবে, ধৈর্য। সো আমরা যে ভুলটা করি, এই বানানটাতে যে ভুলটা করি, আমরা এখানে একটা অতিরিক্ত জফলা দিয়ে ফেলি। এবং এখন আপনারা দেখেন অনেকের কমেন্টে ধৈর্য বানানে একটা অতিরিক্ত জফলা, এটা নেভার, এটা কখনোই হয় না। কারণ ধৈর্য শব্দটি আসছেই
ধীর থেকে, যে ধীর স্থির ভাবে চলাফেরা করে তারই কিন্তু ধৈর্য আছে। আর যে সবকিছু রেগে যায় তার ধৈর্য নেই, সে ধীর নয়। তো ধীর শব্দ থেকে কিন্তু ধৈর্য আসছে। আরেকবার আপনি দেখুন, এই ধ, এই যে ধ, এই যে দীর্ঘ ইকার, তার জন্য বৃদ্ধি নেমে পেলেন আপনি কি ঐকার। এই যে র, এই দেখুন র, আর এই যে জ, এই জ, সো আপনি আরেকটা অতিরিক্ত জ পরে কই পাইতেছেন? পাইতেছেন না। সো আশা করি আপনারা এই বানানটি এখন থেকে ভুল করবেন না। একেবারে সুন্দর ক্ষেত্রে দেখুন, এখানে আছে দন্ত স, উকার থাকলে আপনাদের বৃদ্ধি নেমাবো ঔকার। এরপর দেখুন দন্তে নয়ে, দয়ে, এই যে র, এটা হবে রেফ হয়ে যাবে। আর এই যে এখান থেকে আপনি পাবেন একটা অন্তর্জ, এই ধরুন সৌন্দর্য। সো অনেকে আমরা যারা আবেগে এখানে একটা অতিরিক্ত জ ফলা দিয়ে ফেলে, সেটি কিন্তু কোনোভাবে আসে না। কারণ সৌন্দর্য, ধৈর্য, এই শব্দগুলো জন্ম দিয়েছে, এগুলো বাপ হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে এই শব্দগুলো তৈরি হয়েছে, এবং সেই জায়গায় কখনো জ ফলাটা ছিল না। সো এটি করা যাবে না। লাস্ট এটা অনেকেই আজিমুল ইসলাম ভাই, আপনি একটা জ ফলাবার কই পেলেন? চোর, যে এই তো মোসাম্মদ ঝর্ণা পারবিন আপু, সঠিক হয়েছে। এখানে যদি ওকার আছে, ওকার থাকলে বৃদ্ধিতে হবে ওকার, তাহলে চৌ, চোর। এই দেখুন এখানে র, আর এই যে জ ফলাটা এখানে বসলাম, তাহলে চৌর্য। যারা চুরি করে, অন্যের লেখা চুরি করে, অন্য জিনিস চুরি করে, তখন তার এই সেই বিখ্যাত প্রতিভার নাম দিয়ে চৌর্য বৃত্তি। ভালো নয়, চৌর্য বৃত্তি, বৃত্তি মানে পেশা, চুরি করার পেশা। সেই যে চৌর্য, এই শব্দটি চোর থেকে এসেছে, এবং আলটিমেটলি শব্দটি তৈরি করা হয়েছে তদ্ধিত আপনার সংস্কৃতি তদ্ধিত প্রত্যয় থেকে। আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ক্লিয়ার হয়ে গেলে কাইন্ডলি ক্লিয়ার লিখে দিন। সিমিলার আর 2-3টা নিয়ম আছে, আমি এখনই শেষ করে দেব। আমি আর বেশি সময় নষ্ট করব না, এখন আমি শেষ করে দেব। নিয়ম 3, নিয়ম 3 এটিও খুব সহজ। সো আমি বেশি এইগুলো সিমিলার নিয়ম, তাই যদি নতুন নিয়ম, তা আমাকে আলাদাভাবে আলোচনা করতেছে, বাট বেশি সময় নষ্ট করব না। এটিকে ভাঙলে কি হবে? মূর্ধন্য স, মূর্ধন্য নয়, এইটুকুর জন্য। আর এখানে তো রস্যই, তার মানে এই দুটি হচ্ছে এখানকার অনুবন্ধ, এগুলো কোনো কাজ নেই। এটি থাকলেও 1 নম্বর নিয়ম প্রযোজ্য। এই ইসনি থাকলেও 1 নম্বর নিয়ম কি? 1 নম্বর নিয়ম প্রযোজ্য হবে। এটি থাকলেও 1 নম্বর নিয়ম প্রযোজ্য। হ্যাঁ, 1 নম্বর নিয়ম প্রযোজ্য। সো একটু ভালো করে আপনাকে খেয়াল রাখতে হবে ইসনির যে বিষয়টি। তাহলে এখন আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল দেব। এটা যাতে খুব সহজ, আমি নিজেই আসলে লিখে দিচ্ছি। মনু যোগ ইসনি, আপনার শুধু উত্তরটি লিখবেন কি হবে। এবং এখানে আমরা লিখতেছি যে 10 রথ যোগ ইসনি, 10 রথ যোগ ইসনি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, খুবই সহজ। ইসনি থাকলে 1 নম্বর নিয়ম, মানে আদি স্বরে বৃদ্ধি ঘটবে। মর সাথে হবে মা, দন্তন্য, উকারের জন্য হবে ব। আর এই টোটাল যে জায়গাটা, এখান থেকে আপনি পাবেন রস্যইকার, এই দেখো মানবী। ফলে আমরা অনেকেই মানবী বানানে আবেগে দীর্ঘইকার দিয়ে ফেলি। আজকে আপনি মানবী বানানের রুট দেখলেন, এখানে যে প্রত্যয়টি আছে সে প্রত্যয়টিতে রস্যই যুক্ত, ফলে এখানে কোনোভাবে দীর্ঘই হবে না। সো মানবী বানানটা ভুল করবেন না। এই দশরথ, এই বানানটা অনেকেই ভুল করে। দেখুন 10 সাথে অ আছে, আদি স্বরে বৃদ্ধি ঘটে হবে দাস রথ। আর এই যে এখানকার যে রস্যইকার এখানে বসে যাবে, তাহলে দেখুন দাসরথী হবে। কি হবে? দাসরথী হবে। সো আশা করি আপনারা এই নিয়ম, রুল 3টা আপনারা ক্লিয়ার। এটা অনেক ইজি ছিল, তাই আমি খুব একটা আপনাদেরকে সময় দিলাম না। আমি একটু নতুনত্ব আছে এরকম আর 2টি নিয়ম পড়ে আজকের মতো ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, আর 2টি নিয়ম পড়ে আজকের মতো ছুটি দিয়ে দেবো। আচ্ছা, ওকে। আরেকটা এই টাইপের নিয়ম আছে, আরেকটাও আছে। সো সেইটা একটু লিখে দিচ্ছি। নিয়ম 4, নিয়ম 4, এবং এটাকে একটু ভিভিআই দিয়ে রাখুন, কারণ এই রুলসটা থেকেই সব থেকে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে। যাদের জব সলিউশন পড়ার অভ্যাস আছে তারা এখন অনেক প্রশ্নের কমন পাবেন, কারণ এই রুলস থেকে সব থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই রুলসটা একটু আমি আলাদাভাবে এই রুলসটা একটু লিখে দিচ্ছি। ওকে, এভাবে লিখে নিন। এখন যে প্রত্যয়টি, এই প্রত্যয়টির নাম হচ্ছে ইসনিক। কি বলুন? ইসনিক। এটাকে ভাঙলে কি হবে? এখানে ভাঙলে হবে মূর্ধন্য স, মূর্ধন্য ন, এবং ইক পাবেন। কি পাবেন? ইক। এই দুটো হচ্ছে এখানে অনুবন্ধ, সো এটা কোনো কাজে লাগবে না। এটি
এটি অর্থাৎ ইসনিক এটি যুক্ত থাকলেও এটি যুক্ত থাকলেও থাকলেও 1 নম্বর প্রযোজ্য, 1 নম্বর নিয়ম প্রযোজ্য। সো এটি 1 নম্বর নিয়ম প্রযোজ্য হলেও এখান থেকে হুবহু পরীক্ষাতে আপনি অনেক বেশি কমন পাবেন। আমি এক্সাম্পল গুলো লিখে দেবো, আপনারা এটা দ্রুত আমার সাথে অ্যান্সার করবেন, তাহলে হুবহু পরীক্ষাতে এই এক্সাম্পল গুলো আপনি কমন পাবেন, হুবহু কমন পাবেন। সো আমি যেগুলো একটু লিখে দিচ্ছি সেগুলো একটু লিখবেন। যে সমর যোগ ইসনিক কি হবে, সমর যোগ ইসনিক কি হবে। এরপর আমরা লিখে দিচ্ছি যে ভূত ভূত যোগ ইসনিক তাহলে কি হবে। এরপর আমরা লিখে দিচ্ছি যে অনু যোগ ইসনিক, অনু যোগ ইসনিক এটি কি হবে, এবং পশু পশু যোগ ইসনিক এটি কি হবে। লাস্ট যেটি পরীক্ষাতে আসে সেটা হচ্ছে পিশাচ, পিশাচ এটা ভাই প, হ্যাঁ, পিশাচ যোগ ইসনিক, পিশাচ যোগ ইসনিক এইগুলো অনেকবার পরীক্ষাতে আসছে। সো একটু আপনারা কয়েকজন উত্তর করলে আমি খুব খুশি হব। একটু দ্রুত উত্তর করবেন, আপনারা যত দ্রুত উত্তর করবেন তত দ্রুত আমাদের লেকচারটি ক্লোজ করে দিতে সহজ হবে, সহজ হবে। সো একটু আপনারা কাইন্ডলি দ্রুত উত্তর করুন, আমি আপনাদের উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা উত্তর করা মাত্রই আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু এই যে রুল সেটি শেষ করে আজকে আরেকটি রুল পড়ে আপনাকে ছুটি দিয়ে দেব। সো দেখুন আপনারা একটি বিষয় মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই টোটাল জিনিসটা আপনাকে ভয় দেখাইতেছে অনুবন্ধ গুলো, বাট আলটিমেটলি এখান থেকে আপনার কাজে লাগবে ই, কি লাগবে ই। এটি যুক্ত থাকলে এই প্রকৃতির মানে 1 নম্বর নিয়ম প্রযোজ্য, অর্থাৎ কি হবে, এই যে প্রকৃতির আদিস্বরে বৃদ্ধি ঘটবে। তাহলে এখান থেকে হবে দন্ত সামর, দেখুন সামরের সাথে আপনি ইক যুক্ত করেন সামরিক, এটা সহজ। বাকিগুলো একটু আমি জানতে চাই। সাফি আক্তারের সামরিক, ভৌতিক, আণবিক, পাশবিক, পৈশাচিক। কারিমুন নেসা লিখেছে সাময়িক, সাময়িক না কারিমাতুন নেসা, এটা হবে সামরিক। সজীব অধিকারী দাদা লিখেছে ভৌতিক। সাথী ইয়াসমিন লিখেছে সাময়িক, সাময়িক না সামরিক। সাজ্জাদ শাওন ভাই আবশ্যিক, আবার কোনটা লিখলেন, আবশ্যিক নেই সাজ্জাদ শাওন ভাই, অনেকেই আবশ্যিক লিখেছে। আণবিক, হ্যাঁ সাকিমউদ্দিন রনি ভাই একটা বস, আমাদের বিশেষ ব্যাচের স্টুডেন্ট, বস আপনি, সবগুলো উত্তর হয়েছে, গুড। মাহফুজা মনি, ইশরাত জাহান আপু, সামরিক, ভৌতিক, আণবিক, পাশবিক, পৈশাচিক, দারুণ দারুণ উত্তর করেছেন ইশরাত জাহান আপু। সো অনেকেই খুব ভালো উত্তর করেছে, মাহবুবুল খান ভাইয়ের সবগুলো উত্তর সঠিক হয়েছে, দারুণ দারুণ। তাহলে এই দেখুন আমরা দেখেছি যদি এরকম রস্যকার দীর্ঘকার ওকার থাকে এটা বৃদ্ধি হবে ভৌ, ঔকার হবে। এই দেখুন ভৌত এর সাথে ইক, ভৌত যৌগিক ভৌতিক। এবার অনু, তাহলে অ থাকলে কি হবে, অ থাকলে আ, এটি কিন্তু বৃদ্ধির 4 নম্বর নিয়ম। এরপর দেখুন দন্তন্য, এবার উকারের জন্য হবে ব, আর এইখান থেকে ইক, আণবিক। পশু, দেখুন এই যে বলে না যে সে আচ্ছা আগে লিখে নে, এই দেখুন প, এখানে অ আছে, সো এখানে হবে আকার। এরপর দেখুন তালব্য স, এই উকারের জন্য হবে ব, আর এই যে ইক, পাশবিক। দেখবেন যখন কোন একটি জায়গায় কোনো একটা এমবারাস একটা ঘটনা ঘটে একটা মেয়ের সাথে, তখন ওই ঘটনাকে কিন্তু পেপারে লেখা হয় যে মেয়েটির উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে। সো পাশবিক অত্যাচার কেন, কেমন অত্যাচার, দেখুন পশুর মতো অত্যাচার। পাশবিক শব্দটা তৈরি হয়েছে পশু থেকে, অর্থাৎ পশুর মতো আচরণ যে করে সেটাই কিন্তু পাশবিক অত্যাচার বলে। পশুর কোনো কমন সেন্স নেই, পশু একটা নন সেন্স প্রাণী। সিমিলারলি এই যে পাশবিক অত্যাচার মানে যে একটা পশুর মতো আচরণ, আজকে এই শব্দটির রুট আপনি দেখতে পেলেন সরাসরি পশু থেকে পাশবিক শব্দটি এসেছে। পিশাচ, এই যে পিশাচের এখানে রস্যইকার আছে, ওইকার হবে, তাহলে এই যেখানে পই সা, পৈশাচ আর এর সাথে ই, তাহলে পৈশাচিক। সো দেখবেন যে কিছু কিছু মানুষকে বিপদে পেলে পৈশাচিক আনন্দ পায় আর খিক খিক করে হাসে মানুষকে বিপদে পেলে,
পৈশাচিক আনন্দ, সেটি কিন্তু পিশাচ, নর পিশাচ যারা আছে তাদের মতো আনন্দ। অনেকেই উচ্চারণ পিশাচ করেন, খেয়াল রাখবেন পিশাচ হবে, কি হবে? পিশাচ। সো আশা করি আপনারা এটা ক্লিয়ার। আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো, আজকে শেষ রুল, এটি পড়লেই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মূল রুল গুলো পড়া হয়ে যাবে। সো এটি পড়ে আজকে আমরা ছুটি দিয়ে দেব। ওকে, চলুন আমার সাথে শেষ যে নিয়ম, সেই নিয়মটা একটু লিখে নিন। নিয়মটা হচ্ছে নিয়ম 05। আজকে যে রুল সেটা হচ্ছে নিয়ম 05। এভাবে লিখবেন, তয়ে বয়ে তা, তয়ে বয়ে তা, নি নি, দন্ত ন, আর আরেকটা হচ্ছে মূর্ধন্য। হ্যাঁ, এখানে দুটা নিয়ে আছে। এগুলো কিন্তু সবই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই চারটাই কি? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ তয়ে বয়ে তা, নি নি, এগুলো 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 প্রকৃতির সাথে যুক্ত থাকলে, এইগুলো প্রকৃতির সাথে প্রকৃতির সাথে প্রকৃতির সাথে যুক্ত থাকলে, প্রকৃতির সাথে যুক্ত থাকলে, এগুলো প্রকৃতির সাথে যুক্ত থাকলে ওই প্রকৃতির ওই প্রকৃতির একটা পরিবর্তন হবেই, তাই না? কি পরিবর্তন হবে? ওই প্রকৃতির শেষে শেষে দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার হয়ে যায়। দেখুন, দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার হয়ে যায়। কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়ে যায়। আর এই কারণে আসলে আমরা বানানে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, হ্রস্ব ইকার হয়ে যায়। হ্যাঁ, তাহলে খুবই সহজ, যে তয়ে বয়ে তা, নি নি, ত তা নি নি, তয়ে বয়ে তা নি নি, আপনি যেভাবে আসলে পাবেন। ভাই উকার থাকলে ব হবে সন্ধির নিয়মে। বিধু, ব্রত, দাস, দাদা, সন্ধির যে নিয়ম, সন্ধির নিয়ম হচ্ছে এরকম, যে এরকম হ্রস্বইকার দীর্ঘইকার এর পরে হ্রস্বইকার দীর্ঘইকার ব্যতীত অন্য কোন বর্ণ থাকলে সেখানে কিন্তু ব হয়। এই কারণে কিন্তু আমরা সেই ছোটকাল থেকে পড়তেছি সু যোগ আগত, সুযোগ আগত, তাহলে কি হতো? স্বাগত। কারণ এই যে দন্তস্ব আর এই যে হ্রস্বকার দীর্ঘকার পরে হ্রস্বকার দীর্ঘকার ব্যতীত অন্য স্বরবর্ণ আ আছে, তখনই কিন্তু এটার সাথে ব হয়ে যেত। এই আ এখানে চলে আসতো, এই গ এখানে বসতো, এবং এই তো এখানে বসতো। সো সু প্লাস আগত, স্বাগত করতাম। সো এটা সন্ধির নিয়ম, জাস্ট সন্ধির নিয়ম। কারণ আপনি যখন এই যে মনু শেষে আপনি করতেছিলেন, এখান থেকে কি আসতেছিল? এখানে আসলে মানু, মানু, আর এই ইষ্ণ থেকে আপনি পাচ্ছিলেন অ, তাহলে কি হচ্ছে? তাহলে এই দেখুন মানু, এখন এই যে উকার আর অ এখানে সন্ধি হচ্ছে, এই দুটো মিলে তো মানু। সো আশা করি আপনি সন্ধির এই বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছেন। সো এটা খুবই ইজি ছিল, জাস্ট সন্ধির একটা বেসিক নিয়ম। তো এই ক্লাসটি কিন্তু প্রকৃতি এবং প্রত্যয়, তাই আসলে মানে এখানে সন্ধির কনসেপ্টটা ঢোকায়নি। তয়ে বয়ে তা নিনি, এগুলো প্রকৃতির সাথে যুক্ত হলে ওই প্রকৃতির সাথে দীর্ঘইকার থাকলে হ্রস্বইকার হয়ে যায়। সো এখন এই কারণে আমরা বানানটা ভুল করি, কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখি হ্রস্বইকার, একই বানানে কিছু কিছু জায়গায় দেখি দীর্ঘইকার, এই কারণে আমরা কনফিউজ হয়ে যায়। সো এখন আপনারা জাস্ট কনফিউশনটা মিটায় নেন। এইভাবে আমরা লিখতেছি, দেখুন এক্সাম্পল দিচ্ছি। দেখুন দায়ী, দায়ী বানানো অবশ্যই এমন আছে, দায়ী যোগ তয়ে বয়ে, আপনারা উত্তর লিখবেন বানানটি কেমন হবে। এরপরে স্থায়ী, স্থায়ী বানান দীর্ঘই, এর সাথে মনে করুন যে তয়ে বয়ে, তয়ে বয়ে। এরপর দেখুন সহযোগী, সহযোগী, এই সহযোগী বানানে কিন্তু দীর্ঘইকার, এর সাথে মনে করেন তা যুক্ত করলাম। এরপরে বলতে সঙ্গী, কি বলতেছি? সঙ্গী, এর সাথে মনে করেন যে নি যুক্ত করলাম, সঙ্গী, তাহলে কি হবে? এরপর আমরা লিখলাম গৃহী, গৃহী, এর সাথে আমরা যুক্ত করলাম নি, কি যুক্ত করলাম? নি। এরপর একটা সহজ জিনিস দিয়ে সতী, সতী, এর সাথে দিলাম তয়ে বয়ে। এরপর দিলাম নারী, নারী, এর সাথে দিয়ে দিলাম তয়ে বয়ে। এরপর দিলাম কুমারী, কুমারী, এর সাথে হবে
তয়ে বয়ে। এরপর দিলাম স্বামী, স্বামী এর সাথে হবে তয়ে বে। সো আপনারা এই উত্তরগুলো লেখা মাত্রই আজকের লেকচারটি ডান হয়ে যাবে। এবং আমাদের আরেকটি জটিল বস প্লাস কয়ে তয় সমান যে উক্তি হয়ে যায়, এরপরে আপনার জুজ প্লাস কয়ে তয় মানে যে এরকম জটিল জটিল অনেকগুলো বিষয় আছে, যেই আলোচনাগুলো পাওয়া যায় সংস্কৃত কৃত প্রত্যয় অধ্যায়ে। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই রুলস গুলো আসলে পরীক্ষায় বারংবার পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি সুযোগ পেলে কোন একটি পর্বে আলোচনা করব এটির পর্ব 2, অর্থাৎ সংস্কৃত কৃত প্রত্যয়। আজকে তদ্ধিত পড়লাম, কারণ দেখুন শুরুর দিকে যে শব্দগুলো এগুলো সবই নামবাচক শব্দ। গৃহী, সতী, নারী, কুমারী, দায়ী, স্থায়ী, সহযোগী, সঙ্গী, এগুলো সবই নামবাচক শব্দ ডিয়ার স্টুডেন্টস। সো বাংলা লিখতে হবে, বাংলা লিখলে আমি বুঝবো। সাথী ইয়াসমিন, ঠিক আছে, দায়িত্ব প্রতিযোগিতা। সো খুব সহজ, খুবই ইজি, মানে আপনার জাস্ট লুকিং লাইক ওয়াও, ভেরি সিম্পল। এই যে আমরা বলছি এগুলো যুক্ত হওয়া মাত্র এই দীর্ঘইকার রস্যইকার হয়ে যাবে। সো আসুন, এই দেখুন রস্যিকার হয়ে গেল আর তয়ে বয়ে। সো দেখুন দায়িত্ব বানান রস্যইকার বাট দায়ী বানান দীর্ঘইকার, স্থায়ী বানান দীর্ঘইকার বাট স্থায়িত্ব বানান রস্যইকার, কারণ এই প্রত্যয়টি যুক্ত হলে এই দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়। তাহলে দেখুন এই যে স্থায়িত্ব। ওকে, এরপর দেখুন এই যে সহযোগী বানান দীর্ঘইকার, তাহলে এখানে হবে রস্যইকার সহযোগী। এখানে তা যুক্ত হওয়ার ফলে কি হয়ে গেল, রস্যইকার হয়ে গেল। সঙ্গী, এখানে কিন্তু কি হবে সঙ্গিনী, হ্যাঁ সঙ্গিনী। সো গৃহী, সারাদিন অ্যাকাউন্ট খুলে আর দেখি যে হাউস ওয়াইফ গৃহিণী। একটা দৈনন্দিন জীবনে এই যে মেয়েরা যে গৃহিণী, সেই গৃহিণী বানানটা দেখুন, গৃহী অর্থাৎ যে ছেলেদের যে বানানটা এখানে দীর্ঘইকার আছে, বাট এই নি যুক্ত হওয়ার ফলে এই জায়গাতে রস্যইকার, এবং এই নিতে, নিতে কি দীর্ঘইকার। নি এটা একটা প্রত্যয়, এটি যেমন আছে তেমনই থাকবে, বাট এটার প্রভাবে এর আগের দীর্ঘইকার রস্যইকার হয়ে যাবে। সো এখন আমি একটু বাকি তিনগুলো একটু আশা করতেছি। শোভন লিখেছে সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, স্বামিত্ব। বাকিরা বাকিরা আমি আর 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করবো আপনাদের। সো কাইন্ডলি আপনারা একটু উত্তরটা করার চেষ্টা করুন। হ্যাঁ, এই যে আপনার মাহবুবুল খান, পূজা রয় দিদি লিখেছে নারীত্ব। প্লিজ প্লিজ একটু কাইন্ডলি কাইন্ডলি আমি আর 2 থেকে 3 জনের কমেন্ট দেখবো, আপনাদের লেকচারটি লং হয়ে যাইতেছে। নারীত্ব স্বামিত্ব লিখেছে নিতা দে, নিতা দে। বৃষ্টি বৃষ্টি খুব চালাক, সে গুরুত্বপূর্ণ গুলো লেখে নাই। সো সাজ্জাদ, শাওনবাসী অনেকে। আচ্ছা আপনারা একটা জিনিস খুব একটু আমাকে বলেন তো, এই যে আপনারা যারা সতীত্ব বানানটি এরকম লিখলেন, আপনাদের লাইফে কখনো কি সতীত্ব বানানটি এরকম দেখেছেন? আপনারা যারা নারীত্ব বানানটি এরকম লিখলেন, আপনাদের জীবনে অনেক সময় যে শব্দগুলো ব্যবহার করেছেন, তখন কি এটা দেখেছেন? বিশেষ করে এই জিনিসটা তো অনেকেই এটা অনেক জায়গায় কিন্তু দেখেছেন। কখনো কি দেখেছেন এই বানানটি এরকম রস্যইকার আছে, রস্যইকার আছে? সো আমি খুব হতাশ হইলাম যে আমি যেটা শিখিয়েছি আপনারা ভুলভাল সেটাই লিখে দিলেন। এখানে তো কিছুটা এক্সচেঞ্জ হবে, বা আপনার দৈনন্দিন জীবনে এই বানানটি কিন্তু দেখেছেন, সেই বানানটি ভাবে লিখবে এটা কিন্তু করেন নাই। এর একটা কারণ আছে, কারণ আপনারা বিসিএস চ্যাম্পিয়নের সোহাগ ভাইকে অনেক ভালোবাসেন। সো ভাই যেটা বলছে যে এখানে লাগা দীর্ঘইকার বাদ দিয়ে সব রস্যইকার দে, এই বিশ্বাস আসলে আপনারা এটি লিখেছেন, তাই তো? এটি আসলে মেইন বিষয়। জয়ন্তী ঘোষ দিদি, দাদা কি দিদি বলতেছে না, তো যাই হোক, তার একটা সঠিক হয়েছে। সো একটি বিষয় এখানে জাস্ট মনে রাখতে হবে যে আপনি যেখানে এই তয়ে বয়ে তা নেমে এইগুলো যে প্রকৃতির সাথেই যুক্ত হোক না কেন, সকল দীর্ঘইকারকে রস্যইকার করতে পারলেও নারীত্ব, কুমারিত্ব এবং সতীত্বতে কোনো প্রকার হামলা করা যাবে না, কোনো প্রকার হামলা করা যাবে না। কোথায় কোথায় হামলা করা যাবে না, এগুলো অত্যন্ত পবিত্র, এবং এই কারণে আপনাকে সেফ এবং রিজার্ভ রাখতে হবে। যেমন নারীত্ব, যেমন সতীত্ব এবং যেমন কুমারত্বতে কোথাও কোনো প্রকার হামলা করা যায় না। হামলা করলে এদের যে পিউরিটি সেটি নষ্ট হয়। সিমিলারলি এই বানানগুলোতেও যখন এদের তয়ে বয়ে তা নিনি যেটাই যুক্ত হোক না কেন, এখানকার যে দীর্ঘইকার থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ করা যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না।
অ্যানি হাওলাদার আপু, আসলে আমি ভাইয়া চেষ্টা করি পড়ার, কিন্তু হয় কি যে আসলে মনে করি সবার কমেন্ট পড়তে গেলে তখন আবার ক্লাসে মেইন ফোকাসটা নষ্ট হয়। হ্যাঁ, সো এই যে আপনার কমেন্ট পড়লাম, থ্যাংক ইউ। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখলাম যে এই বানানগুলো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে আপনারা আমার সাথে সাথে বলুন যে সকল জায়গায় পরিবর্তন করা গেলেও সতীত্ব, নারীত্ব এবং কুমারিত্বতে কোনো প্রকার হামলা করা যাবে না। হামলা করলে যেমন এইগুলো পিওরিটি নষ্ট হয়, ঠিক তেমনি এইগুলো বানানো ভুল হয়। সো একটু আমি লিখে দিচ্ছি, এইগুলোতে যেটা হবে এইগুলোর বানান যেমন আছে তেমনই থাকবে। সো এই তিনটে একটু সিরিয়াসলি পড়তে হবে, যে সতীত্ব, নারীত্ব, এই বানানে এখানে এই রস্যইকার দীর্ঘইকার হবে না, যেমন আছে তেমনই থাকবে। কুমারিত্ব, কিন্তু স্বামী এটা একটা অচল জিনিস, এটাকে যে কোনো হামলা করা যাবে, মারা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে। স্বামীদের কোনো ভ্যালু নেই, স্বামীর কি নেই, কোনো ভ্যালু নেই। তাহলে স্বামীর সাথে যদি আপনি তয়বে যুক্ত করেন সেই ক্ষেত্রে স্বামিত্ব হবে, এখানে হামলা করা যাবে, বানান চেঞ্জ করা যাবে, দীর্ঘ ইকারে হ্রস্ব ইকার করা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে। শুধুমাত্র এই সতীত্ব, নারীত্ব এবং কুমারিত্বতে কোনো প্রকার হামলা করা যাবে না, কোনো প্রকার হামলা করা যাবে না। হ্যাঁ, তাসনুবা তাবাসসুম আপু, এই যে যেগুলো কঠিন সেখানে তো আসলে উত্তর করতে হবে। নিত্য স্ত্রীবাচক শব্দ, এর তুলনায় আসলে মেইন বিষয় এই জায়গাটিতে তয়ে বয়ে বা এই যে প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয়গুলো নর্মালি এই বানানগুলো ব্যাকরণবিদরা এভাবেই রেখেছে যে এই ব্যাকরণগুলোতে চেঞ্জ করা যাবে না। সকল জায়গায় পরিবর্তন হলে সতীত্ব, নারী, কুমারদের কোনো পরিবর্তন হবে না। সাজ্জাদ ভাই বস হয়ে গেছেন, খুব মজা পেয়েছেন নাকি? কিন্তু স্বামীত্বতে কিন্তু পরিবর্তন হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আমি চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে প্রকৃতি এবং প্রত্যয়ের একদম বেসিক থেকে আলোচনা করা। এই টপিকটা অনেকের কাছে খুবই জটিল, আমার নিজের কাছে যতদিন আমি এই একটা গুরু শিক্ষকের কাছে আমি এই টপিকটি শিখেছিলাম না, ততদিন আসলে এই বিষয়টা আমার কাছে খুব কঠিন ছিল। এই লেকচারটি এভাবে শেখার পর আমার মনে হয়েছিল যে একটা যৌক্তিক শিখতে পেরেছে, এবং আমি যেহেতু সবসময় টপার স্টুডেন্ট ছিলাম, তারপর আমার একটা ভীতি ছিল, সেটা অনেকেরই ভীতি থাকতে পারে। সেই ভীতিটা যদি আপনারা এই প্রসিডিউর অনুসারে চেষ্টা করেন, একদম ম্যাথমেটিক্যালি আপনি প্রকৃত এবং প্রত্যয় উত্তর করতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। পরবর্তীতে আপনি কোথাও শিক্ষকতা করলেও সেই স্টুডেন্টের মন জয় করতে পারবেন। এর থেকে আর কোনো কৌশলে প্রকৃত এবং প্রত্যয়কে আর এত ইফেক্টিভলি শেখা যায় না বলে আমার মনে হয়েছে। সো আশা করি আপনারা ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল রাত 9টায় কোন একটি ক্লাসে, সেই টপিক আমরা পেজে জানিয়ে দেব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।